আজকে আমরা ক্লাস 8-এর যে বল এবং চাপ, বল ও চাপ এই অংশে ঘর্ষণ ও তার পরিমাপ এই বিষয়বস্তুটা নিয়ে আমরা আলোচনা করব। কেমন? তোমরা নিউটনের প্রথম গতিসূত্রে কি পড়েছিলে? যে কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তাহলে কোনো একটা বস্তুকে যদি আমি ঠেলে দিই, টেবিলের ওপরে কোনো বস্তুকে ঠেলে দিলাম মানে গতিশীল করে দিলাম, তাহলে বস্তুটা সমবেগে গতিশীল থাকার কথা, কিন্তু বাস্তবে তা হয় না। তার মানে বাইরে থেকে কোনো একটা বল ওই বস্তুর ওপর প্রযুক্ত হয়েছে। কেমন? দেখবে একটা কোনো ভারী বস্তু, ধরো একটা ধানের বস্তা, তুমি ঘরের মসৃণ মেঝেতে তুমি টেনে নিয়ে যাবে, দেখবে টেনে নিয়ে যাওয়াটা সহজ হচ্ছে। কিন্তু যখন কোনো মোরাম রাস্তায় তুমি যখন বস্তাটাকে টেনে নিয়ে যাবে, দেখবে খুব কষ্ট হচ্ছে, টানতে পারছো না। দেখো একই রকম বল প্রয়োগ করছো টেনে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মসৃণ যখন তলে করছো তখন দেখা যাচ্ছে খুব স্মুথলি চলে যাচ্ছে, তোমাকে কম বল প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু যখন অমসৃণ জায়গা দিয়ে তুমি টেনে নিয়ে যাচ্ছ, তখন দেখা যাচ্ছে তোমায় বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে কি এমন ঘটনা ঘটছে? যে ঘটনাটা ঘটছে সেইটা হচ্ছে দুটো বস্তুর তলের যে সংস্পর্শ তল, যেটা সেই তলে বস্তুর গতির অভিমুখে, গতির বিরুদ্ধে যেদিকে বস্তুটা যেতে চাইছে, যেদিকে বল প্রয়োগ করছো, সেই বল তার বিপরীত দিকে একটা বিপরীতমুখী একটা বল ক্রিয়া করছে, যেটা মসৃণ তলেতে কম হচ্ছে, অমসৃণ তলে বেশি হচ্ছে। এই স্পর্শ তল বরাবর যে বলের উদ্ভব হচ্ছে, গতির বিরুদ্ধে যে বলের উদ্ভব হচ্ছে, সেই বলটাকে বলছি আমরা ঘর্ষণ বল। যেমন ধরো একটা বস্তু, টেবিলের ওপরে একটা বস্তু রাখা আছে। কেমন? এই বস্তুটাকে টেবিলের ওপর রাখা আছে, এই বস্তুটা এখন স্থির বস্তু। ঠিক আছে? স্থির বস্তু হলে কি হবে? টেবিলের ওপরে বস্তুটার ওজন পড়ছে, যেটা হচ্ছে বস্তুর পৃথিবীর যে বল দ্বারা টানছে, যেটাকে বলছি আমরা মধ্যাকর্ষণ বল। ঠিক নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ঠিক একটা বিপরীত প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, এটাকে আমরা বলছি প্রতিক্রিয়া বল। কেমন? স্থির অবস্থায় এখন আর ডাব্লিউ, ওজন আর প্রতিক্রিয়া বল দুটো সমান হচ্ছে, তাহলে পরস্পরকে প্রশমিত করছে। ঠিক আছে? এই অবস্থায় এইবার তুমি অনুভূমিক বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করে টানার চেষ্টা করছো। যখন তুমি টানার চেষ্টা, অল্প পরিমাণ বল প্রয়োগ করে টানার চেষ্টা করছো, তখন দেখা যাবে বস্তুটা মুভমেন্ট হচ্ছে না। ক্রমশ বল বাড়াচ্ছ, এই বলটা ক্রমশ বাড়াচ্ছ, একটা সময় পরে দেখা যাবে বস্তুটা গতিশীল হতে শুরু করলো। তার মানে যে মুহূর্তে তুমি এই বলটা প্রয়োগ করতে শুরু করেছো, তখনই এই দুই স্পর্শ তল বরাবর একটা বিপরীতমুখী বল, ঘর্ষণ বল, একটা বিপরীতমুখী যে বলের ঘর্ষণ বল, যেটা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করছি, সেই ঘর্ষণ বলটা সৃষ্টি হয়েছে। যতক্ষণ স্থির ছিল তখন কোনো ঘর্ষণ বল কাজ করেনি। যেই তুমি বল প্রয়োগ করতে শুরু করলে, বস্তুটাকে অনুভূমিক তলে বল প্রয়োগ করতে শুরু করলে, ঠিক তখনই ঘর্ষণ বলটা শুরু হলো। কেমন? এইবার কেন এই ঘর্ষণ বলটা হচ্ছে, কি কারণটা কি? এই স্পর্শ তল বরাবর যত মসৃণই হোক না কেন, এদের
আণুবীক্ষণিকভাবে যদি তুমি দেখো এই দুটো পরস্পর তল আণুবীক্ষণিক বরাবর যদি দেখো, দেখবে এই বস্তুটার তলটাও একটু এবড়ো খেবড়ো আর টেবিলের তলটাও একটু এবড়ো খেবড়ো। তাহলে কি হচ্ছে, দুটো এবড়ো খেবড়ো হওয়ার জন্য কেমন ওই জায়গায় বস্তুর গতি বাধা পাচ্ছে, যেতে বস্তুটা বাধা পাচ্ছে। শুদ্ধ এই এবড়ো খেবড়ো আণুবীক্ষণিকভাবে প্রথমত তোমার মেঝেটা মসৃণ মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যদি আণুবীক্ষণিকভাবে তুমি দেখো তাহলে দেখবে সেটা অমসৃণ। আর রাস্তা, মোরাম রাস্তা তুমি হাত দিলেই বুঝতে পারবে সেটাও অমসৃণ। কেমন, যত মসৃণ হবে ঘর্ষণ বলটাও তত কম হবে। ঠিক আছে, এইবার এই বস্তুটাকে আমি টানতে শুরু করব, বিভিন্ন বল একটু একটু করে বল প্রয়োগ করব, তার সঙ্গে ঘর্ষণ বলটা কেমন পরিবর্তন হচ্ছে সেইটা আমরা একটা ছকের আকারে আমরা করে দেখাচ্ছি। কেমন, এইটা মসৃণ তলটা, এইটা ওই বস্তুটা, এই পরিমাণ তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করছো, এইখানে ঘর্ষণ বল কাজ করছে, সেই ঘর্ষণ বলটাকে তোমরা এফ দ্বারা প্রকাশ করছো। কেমন, এইবার একটা ছক আমরা করি। কেমন, কয়েকটা এইটাকে ক্রমশ বলটাকে আমি ক্রমশ বাড়াবো, কয়েকবার বাড়াবো, সেই জন্য আমরা কয়েকটা পরীক্ষা করছি, সেই পরীক্ষাটা আমরা পর্যবেক্ষণ সংখ্যা লিখছি। পর্যবেক্ষণ সংখ্যা। কেমন, তারপরে প্রযুক্ত অনুভূমিক বল, এইটা হচ্ছে প্রযুক্ত অনুভূমিক বল। প্রযুক্ত অনুভূমিক বল, যেটা এফ। কেমন, তারপর হচ্ছে ঘর্ষণ বল, বিপরীতমুখী, যে গতির বিপরীতমুখী, যেটা হচ্ছে ঘর্ষণ বল, সেটাকে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করছি। তাহলে এখন অনুভূমিক লব্ধি বল, মানে এই দুটোর বিয়োগফল সামনের দিকে করতে, তাহলে অনুভূমিক লব্ধি বল এফ মাইনাস এফ। কেমন, আচ্ছা, এইবার ব্লকটা কি অবস্থানে আছে, এই যে ব্লকটা, এই ব্লকটার অবস্থান, ব্লকটির অবস্থান কি অবস্থানে আছে। কেমন, আর যে ঘর্ষণ বলটা কাজ করছে সেই ঘর্ষণ বলটার ক্রিয়াশীল ঘর্ষণ বলের রূপ। কেমন, এক নম্বর পর্যবেক্ষণটা, বস্তুটা ধরো স্থির অবস্থায় আছে, ব্লকটি স্থির অবস্থায় আছে। কেমন, অনুভূমিক বল কোনো বল প্রয়োগ করনি, তাহলে ঘর্ষণ বলও জিরো, তাহলে এফ মাইনাস, তাহলে এর মধ্যে কোনো লব্ধি বল কাজ করছে না, তাহলে ক্রিয়াশীল ঘর্ষণ বলের রূপ কি হবে, এখানে ঘর্ষণ বল কোনো কাজই হচ্ছে না, ঘর্ষণ বল নেই, তাহলে ঘর্ষণ বলের অস্তিত্ব নেই। ঘর্ষণ বলের কোনো ঘর্ষণ বলের অস্তিত্ব নেই। কেমন, কোনো ঘর্ষণ বলের অস্তিত্ব, কোনো ঘর্ষণ বলের অস্তিত্ব নেই। ঠিক আছে,
এইবার তুমি এবার বল ঘর্ষণ বলের অস্তিত্ব নেই। এইবার তুমি 2 নম্বর পজিশনে তুমি এইবার বল প্রয়োগ করতে শুরু করলে, ধরো 50, হ্যাঁ, এটাকে তুমি একক দাও, ধরো নিউটন, 50 নিউটন বল প্রয়োগ করছো। কেমন? ঘর্ষণ বলও সেই মুহূর্তে 50 হলো। তাহলে অনুভূমিক বলের লব্ধি 0, তখনও বস্তুটা স্থির আছে। তাহলে এই অবস্থায় বস্তুটা স্থির আছে, কিন্তু ঘর্ষণ বল এর মধ্যে শুরু হয়ে গেছে, বিরুদ্ধে ঘর্ষণ বল শুরু। তাহলে স্থিত ঘর্ষণ। স্থিত ঘর্ষণ মানে বস্তুটা স্থির অবস্থায় আছে কিন্তু ঘর্ষণ বল কাজ করছে, সেই রকম ঘর্ষণ বলকে আমরা বলছি স্থিত ঘর্ষণ। 3 নম্বর পর্যবেক্ষণ, যখন তুমি এটাকে ধরো 60 নিউটন বল প্রয়োগ করছো, সেই মুহূর্তে ঘর্ষণ বলও 60, লব্ধি 0, তখনও বস্তুটা স্থির আছে, ঘর্ষণটা এটাও স্থির যেহেতু আছে, তাহলে স্থিত ঘর্ষণ। 4 নম্বর অবস্থায় তুমি 80 নিউটন বল প্রয়োগ করলে, ঘর্ষণ বল 80 হলো, লব্ধি 0, তখন স্থির, তাহলে এটাও হচ্ছে স্থিত ঘর্ষণ। 5 নম্বরে তুমি 100 নিউটন বল প্রয়োগ করলে, ঘর্ষণ বল 100 হলো, তখনও বস্তুটা স্থির, এটাও হচ্ছে স্থিত ঘর্ষণ। একটা জিনিস লক্ষ্য করো, তুমি যে পরিমাণ বল প্রয়োগ করছে ঘর্ষণ বলও ঠিক ততটাই হচ্ছে, তাই কি না? এইটা কি জিনিস হচ্ছে? এইটা হচ্ছে যে ঘর্ষণ বলটা হচ্ছে স্বনিয়ন্ত্রক বল, মানে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করবে ঠিক সেই পরিমাণ বল ঘর্ষণ বল অ্যাডজাস্ট করে নেবে, স্বনিয়ন্ত্রক। এইটা চলবে যতক্ষণ বস্তুটা স্থির আছে, এটা চলবে। কেমন? এরপরে কি ঘটনাটা ঘটলো, যখন তুমি জাস্ট এবার 101 নিউটন দিলে, কেমন, তখন দেখা গেল বস্তুটা এইবার সরতে শুরু করলো, গতিশীল হলো। সেই অবস্থায় কিন্তু ঘর্ষণ বলটা কমে গেল। সাপোজ ধরো 80 নিউটন, তাহলে কত হবে? 1 থেকে 80 গেলে 21, তাহলে লব্ধি 21, তাহলে বস্তু আর স্থির নেই। তাহলে ক্রমবর্ধমান গতি নিয়ে গতিশীল, ক্রমবর্ধমান বেগে গতিশীল, ক্রমবর্ধমান বেগে গতিশীল। তাহলে এই অবস্থায় এখন বস্তুটা চলতে শুরু করেছে, বস্তুটা চলতে শুরু করেছে এই অবস্থায় স্লাইডিং। তাহলে এখন ঘর্ষণ বল কাজ করছে কি করছে না? অবশ্যই 80 নিউটন ঘর্ষণ বল, কিন্তু ঘর্ষণ বলটা আগের থেকে কমে গেল। তাহলে এই 100 এটাই ম্যাক্সিমাম হয়েছিল। তাহলে এইটাকে বলি আমরা ঘর্ষণের সীমাস্থ মান। হ্যাঁ, এইটা হচ্ছে ঘর্ষণের সীমাস্থ মান। ঘর্ষণ বলের সীমাস্থ মান এখানে হচ্ছে 80 নিউটন সীমাস্থ মান। সবচেয়ে বেশি হয়েছিল। কেমন? ঠিক আছে, 1 মিনিট।
তাহলে ঘর্ষণের সীমাস্থ মানটা এখানে আমরা কত দেখলাম, 100 নিউটন দেখলাম আমরা। ঠিক আছে, এরপর তুমি আর তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে না, ওটাকে গতিশীল রাখার জন্য আর বেশি বল প্রয়োগ করতে হবে না। তোমরা দেখেছো কোনো একটা ভারী বস্তু যখন তুমি ঠেলে সরাতে যাচ্ছ, প্রথমে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, তারপর যেই গতিশীল হয়ে গেল আর সেই পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে না। কিন্তু বাস খারাপ হয়ে গেছে, সবাই মিলে বলল ঠেলো, বাসটাকে যেই ঠেললে গতিশীল হয়ে গেল, তারপর ঠেলো, হ্যাঁ, দেখা যাবে সেই পরিমাণ আগের মতো স্থির অবস্থা থেকে গতিশীল করার জন্য যে বলটা প্রয়োগ করতে হয়েছিল সেই বলটা প্রয়োগ করতে হচ্ছে না। তাহলে এখন তুমি ওটাকে গতিশীল রাখার জন্য তুমি এইবার কম বল প্রয়োগ করো। কেমন? এবার ধরো বল কম বল 7 নম্বর পজিশনে তুমি 80 নিউটন বল প্রয়োগ করলে। যদি ঘর্ষণ বলটাও 80 হয় তাহলে কি হবে, লব্ধি 0 হয়ে গেল, কিন্তু বস্তুটা গতিশীল। তাহলে সমবেগে কোনো লব্ধি, তাহলে সমবেগে গতিশীল। তাহলে আমাকে এখন বস্তুটাকে সমবেগে গতিশীল করতে গেলে কি করতে হবে, যে ঘর্ষণ বলটা, কেমন, তাহলে এখানে ক্রমবর্ধমান, তাহলে এটা কি হবে, চলঘর্ষণ হবে। এরপর এটাকে বলছি চলঘর্ষণ, মানে বস্তুটার গতিশীল অবস্থায়, সেই অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা চলঘর্ষণ বলছে। কেমন? তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও বস্তুটা সমবেগে গতিশীল, তাহলে এটাকেও আমরা বলবো চলঘর্ষণ। তাহলে বস্তুটা গতিশীল অবস্থায়, তাহলে লব্ধি যেহেতু 0, ঘর্ষণ বল যতটা আর যে টানছো সেই পরিমাণ বল দিয়ে, তাহলে কি দেখছি আমরা, লব্ধি 0, সমবেগে বস্তুটা গতিশীল। তাহলে বস্তুটা সমবেগে গতিশীল করতে গেলে আমাকে এমন পরিমাণে বল প্রয়োগ করে বস্তুটাকে নিয়ে যেতে হবে যেন ঘর্ষণ বলের সঙ্গে সমান হয়। কেমন? তাহলে এই ঘর্ষণ বলটা কি, কেমন, তার বিভিন্ন অবস্থানটা তোমাদের পরিষ্কার হয়ে গেল। শীত ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণের সীমাস্থ মান বলতে আমরা কি বুঝি, কখন চলঘর্ষণ শুরু হয়। কেমন? তাহলে ঘর্ষণ হচ্ছে দুটো বস্তু সংস্পর্শ তল বরাবর গতির বিরুদ্ধে যে বলটা কাজ করছে সেটাই হচ্ছে ঘর্ষণ বল। এবার কখন স্থিত ঘর্ষণটা কখন বেশি হবে কখন কম হবে সেইটা এখন আলোচ্য বিষয়। ঠিক আছে, সেইটার জন্য একটা পরীক্ষা আমরা করে দেখতে পারি যে ঘর্ষণ বলে মানটা, তার পরিমাপটা, মানটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করছে। টেবিলে একটা বস্তু রেখেছো, ধরো একটা ইট রেখেছো, কেমন, তাহলে দুটো স্পর্শতলটা এতটা দুজনকার মধ্যে, এটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, টানছো, ঘর্ষণ বল বাড়ছে, হ্যাঁ, সমান একটা সময় দেখা গেল গতিশীল হতে শুরু করলো, মানে ঘর্ষণের সীমাস্থ মানে পৌঁছে গেল, সেইটা লক্ষ্য করলে কত হলো। ধরো তুমি এটাকে টেনে নিয়ে যাচ্ছ, সীমাস্থ মান, ঘর্ষণের সীমাস্থ মান
ঘর্ষণের সীমাস্থ মান, কথাই বলছি, ধরো 10 নিউটন হলো। যেই 10 নিউটন হলো এই গতিশীল হতে শুরু করলো ইটটা, ঠিক আছে। এরপর তুমি এক কাজ করো, ইটটাকে সোজা করে না রেখে, যাতে স্পর্শতলটা কম হয়, ইটটাকে কাত করে রেখে দাও বা সোজা করে দাও। মানে কিরকম, ওই ইটটা কি একটু সোজাভাবে রেখে দাও, তাহলে স্পর্শতল কতটা হয়ে গেল, কমে গেল। ইটের ভর একই আছে, ওজনটা একই আছে, স্পর্শতল কমে গেল, স্পর্শতলের ক্ষেত্রফলটা কমে গেল। সেই অবস্থায় তুমি টানো, দেখবে সীমাস্থ মান 10 নিউটনের এর থেকে কম হবে সীমাস্থ মানটা 10 নিউটন। এটা ধরো 8 নিউটন হয়ে গেল। তাহলে ঘর্ষণের সীমাস্থ মানটা কার উপর নির্ভর করছে, স্পর্শতল যতটা আছে দুজনকার স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। যত বেশি ক্ষেত্রফল জায়গা জুড়ে থাকবে তত ঘর্ষণ বলটা বেশি হবে, সীমাস্থ মানটা বেশি হবে। স্পর্শতল কম হলে সীমাস্থ মান ঘর্ষণের কম হবে। কেমন, একটা বই, ধরো এই বইটাকে তুমি এইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, কেমন, এই বড়, তাহলে কতটা জায়গা জুড়ে আছে, তাহলে এই এতটা জায়গা জুড়ে আছে, তাহলে ঘর দুটো তলের মধ্যে এতটা জায়গা জুড়ে আছে, এটা টানছো। এখন যদি এই বইটাকে তুমি যদি এইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে এইভাবে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে ক্ষেত্রফল কতটা হচ্ছে, এতটা হচ্ছে। তাহলে কি হবে, এক্ষেত্রে সীমাস্থ মানটা কম হবে, ঘর্ষণের ক্ষেত্রে বেশি হবে, একই বই, ঠিক আছে। আর একটা কোন বিষয়ের উপরে নির্ভর করবে, সেইটা আর একটা কোন বিষয়ের উপর নির্ভর করে, ধরো টেবিলের ওপরে বস্তুটাকে রেখে দিয়েছ, বস্তুটার ওজন ধরো 10 কেজি, তুমি টানছো, স্থিত ঘর্ষণের মান সাপোজ ধরো 5 নিউটন হলো, কথাই বলছি, হ্যাঁ, সীমাস্থ মানটা হচ্ছে 5 নিউটন, 5 নিউটন হলেই গতিশীল হয়ে যাচ্ছে। এই জায়গাটা স্পর্শতল, কেমন। তুমি এক কাজ করো, আরও এর ওপরে 10 কেজি, ক্ষেত্রফলটা এক আছে, 10 কেজি চাপিয়ে দাও। এইবার বলো তো, ঘর্ষণের সীমাস্থ মান তোমাদের কি মনে হয় 5 নিউটন হবে? হবে না, কেমন, এটা বেড়ে যাবে, সেটা বেড়ে যাবে, বেশি হবে, এর থেকে বেশি হবে। কেন? দুটো কারণ। একটা কারণ তোমাকে মনে রাখতে হবে, বস্তুর যে জড়তা, আমরা তো জানি যে কোনো বস্তু, স্থির বস্তু চিরকাল স্থির থাকার চেষ্টা করে, গতিশীল বস্তু গতিশীল থাকার চেষ্টা করে সমবেগে সরলরেখায়, ঠিক আছে। এই যে জড়তা, এই ধর্মটাকে বলে জড়তা। স্থির বস্তু স্থির থাকার চেষ্টা করে, এটাকে বলি আমরা স্থিতিজাড্য, জাড্য ধর্ম, জড়তা ধর্ম বা জাড্য ধর্ম। স্থির বস্তু স্থির থাকার চেষ্টা করলে সেটাকে বলি আমরা স্থিতিজাড্য। গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকে, সেটাকে আমরা বলি গতিজাড্য। এইবারে জাড্যতা, স্থিতিজাড্যতা, যেটা স্থিতিজাড্যতা বা স্থিতি জড়তা যেটা, সেইটা নিয়ন্ত্রণ হয় বস্তুর ভর। যত ভর বেশি থাকবে তার স্থিতিজাড্যতাটা বেশি হবে, জাড্য ধর্ম, হ্যাঁ।
বড় একটা বস্তুকে ঠেলে নিয়ে যেতে ঠেলতে যতটা কষ্ট হবে তার থেকে আরও যদি বড় বস্তু ঠেলতে, সেটা একটা কারণ, হ্যাঁ, যে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু এই যে ঘর্ষণের সীমাস্থ মানটা আর একটা কারণ হচ্ছে, এই যে তুমি যখন আণুবীক্ষণিকভাবে যখন এই পরস্পর ঘর্ষণ স্পর্শতলটা যখন পরস্পরের একটার সঙ্গে একটা দুটো যখন অমসৃণ তল অণুর মধ্যে অণুগুলো যখন ঢুকে যাচ্ছে, কামড়ে ধরছে, যখন বেশি ওজন হবে তখন আর বেশি কামড়ে ধরবে না, তখন এগুলো কামড়টা বেশি ধরবে, হ্যাঁ, ফলে ঘর্ষণ বলটা তখন তার সঙ্গে বেশি হয়ে যাবে। তাহলে বেশি টানবে মানে ঘর্ষণ বল বেশি হবে মানে কি, তুমি যতটা পরিমাণ বল প্রয়োগ করে টানবে ঘর্ষণ বল ঠিক ততটাই হয়। কারণ এটাকে ঘর্ষণ বলে আগেই বলেছি স্বনিয়ন্ত্রক বল, কিন্তু ঘর্ষণের সীমাস্থ মানটা অনেক তখন বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল সম্বন্ধে ধারণাটা আমাদের অনেকটা স্পষ্ট হলো। ঘর্ষণ বল কাকে বলে? দুটো বস্তু, কোনো একটা বস্তু যখন একটা বস্তুর উপর থাকবে, বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করব, তখন সেই মুহূর্তে দুটো তলের সংস্পর্শ তলে বস্তুর গতির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি হয়। যে বরাবর বল প্রয়োগ করবো তার বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি হয়, সেটাকে বলছি ঘর্ষণ বল। শুধুমাত্র স্পর্শতল বরাবর এটা ক্রিয়া করে। ঠিক আছে, তুমি যত বেশি পরিমাণ বল প্রয়োগ করবে বস্তুটার ঘর্ষণ বলও বাড়বে, ঠিক ততটাই। যত পরিমাণ বল প্রয়োগ করবে ততটাই ঘর্ষণ বল হবে। ঘর্ষণ বল হচ্ছে একটা স্বনিয়ন্ত্রক বল। একটা সময় দেখা যাবে যে বস্তুটা গতিশীল হতে শুরু করলো, সেটাই হবে ঘর্ষণের সীমাস্থ মান। তারপর থেকে বস্তুটা গতিশীল হয়ে যাবে, কিন্তু ঘর্ষণ বলটা কমে যাবে, আগে সীমাস্থ মান থেকে কমে যাবে। এইবার যদি আমি এমন চেষ্টা করি ঘর্ষণ বল যতটা আর আমি বস্তুটাকে যে বাহ্যিক বল প্রয়োগ করে নিয়ে যাচ্ছি ততটাই হয়, তাহলে বস্তুটা সমবেগে চলতে থাকবে। কেমন? এই বিষয়ে আলোচনা হলো। আর একটা হচ্ছে ঘর্ষণ বলটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দুটো তলের স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, আর বস্তুটার ভরের উপর নির্ভর করবে, কতটা বস্তুর ভর বা বস্তুটা ওজন হচ্ছে তার উপর নির্ভর করবে। কেমন? তো চলমান অবস্থায় যে ঘর্ষণটা কাজ করে সেটাকে বলি চলঘর্ষণ। স্থির অবস্থা পর্যন্ত যে ঘর্ষণ বলটা কাজ করে সেটাকে বলছি আমরা স্থিত ঘর্ষণ। তাহলে দুরকম ঘর্ষণ সম্বন্ধে আমরা এখন ধারণা লাভ করলাম। একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, একটা হচ্ছে চলঘর্ষণ, আর একটা কি হবে, ধরো দুটো বস্তু একটা বস্তুতে গড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, তুমি যদি ওই বস্তুটার তলায় চাকা ফিট করে দাও, মানে এইরকম এই বস্তুটাকে তুমি গড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো এটাকে, ঠিক আছে। পরের স্টেপে কি করলাম, আমি ওই বস্তুটা নিচেই দুটো চাকা ফিট করে দিলাম, এইবার টেনে নিয়ে যাচ্ছ। বলো, এখানে বল প্রয়োগ করছো, এখানে F1 এখানে F2 বল প্রয়োগ, কোনটা? অবশ্যই F2 F1-এর থেকে কম হবে, তাহলে ঘর্ষণ বলটা অনেক কমে গেল। তাহলে এই যে চাকাটা ঘুরে যাচ্ছে, কেমন? তাহলে ঘর্ষণ বলটাকে অ্যাভয়েড করা হলো, কেমন? ঘর্ষণ বলটাকে আমরা কি করলাম? অ্যাভয়েড করলাম, যাতে ঘর্ষণ না হয়, তাহলে সংস্পর্শ যাতে কম হয়। সেই জন্য চাকা সিস্টেমে চাকা দিয়ে গাড়ি গড়িয়ে যাচ্ছে, সাইকেলের বল বা ছোটো ছোটো বল আছে দেখবে গড়িয়ে যাওয়ার জন্য, চাকা সিস্টেমটা সেইভাবে চাকাটা এলো। আবিষ্কারের মেন কারণ ওইটা হচ্ছে, ঘর্ষণ বলটাকে আমরা অ্যাভয়েড করতে পারলাম। তবুও তো স্পর্শতলের এই বরাবর একটু তো
স্পর্শ হয়ে থাকছে, তাহলে সেখানে কি ঘটনা ঘটছে সেইটা আমাদের জানতে হবে। কেমন? ধরো এই ভাগে চাকাটা বড় করে দেখাচ্ছি, এই চাকাটা ধরো এইখানে আছে, কেমন? এইটা হচ্ছে মাটির ওপরে, যখনই দেখবে এইখানটা এরকম হয়ে যাবে, একটু ওয়েটওয়ালা যদি বস্তু হয় মাটিতে একটু বসে যাবে, তাহলে চাকাটা এই বরাবর ঘোরার চেষ্টা করছে, কেমন? আর একটা ঘর্ষণ বল এখানেও কাজ করছে, সে বাধা দিচ্ছে, তাহলে সে বাধা দিলে বলটা এই দিকে কাজ করবে, তাহলে এই দিকে বলটা কাজ করলো মানে কি, এই দিকে ঘুরতে চাওয়ার চেষ্টা করছে, আর ঘর্ষণ বলটা এই দিকে কাজ করছে, মানে বল গতির বিরুদ্ধেই কাজ হচ্ছে, তাই না? এখন যদি কেউ বলে যে ঘর্ষণ বলটা এই দিকে কাজ করছে, তাহলে তো সাহায্য করলো, চাকাটা ওই দিকে ঘোরার চেষ্টা করছে, আবার ঘর্ষণ বলটা, তাহলে ঘর্ষণ বল সাহায্য, কিন্তু ঘর্ষণ বল তো তা নয়, গতির বিরুদ্ধে, তাহলে নট এই দিক দিয়ে নয়, ঘর্ষণ বলটা এই পাশে কাজ করছে। এই অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটাকে বলি আমরা আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ, চাকার ক্ষেত্রেও ঘর্ষণ কাজ করে, আবর্ত ঘর্ষণ, কেমন? এবার যত চাকা বসে যাবে বা নরম মাটি হলে আবর্ত ঘর্ষণ তত বেশি হবে। দেখো না, সাইকেলে ধরো ফুল হাওয়া আছে, খুব সুন্দর গড়িয়ে যাচ্ছে, তুমি হাওয়া কমিয়ে দাও, দেখা যাবে যে সাইকেলটা গড়াচ্ছে, কম গড়াচ্ছে, সেক্ষেত্রে কী হচ্ছে, চাকাটা বসে যাচ্ছে, আবর্ত ঘর্ষণের বলে মানটা বেড়ে যাচ্ছে, সমস্ত মানটা, কেমন? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার ঘর্ষণ সম্বন্ধে। পরের দিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।